এখন যদি এরকম কোনো একটা ম্যাথ আসে বা এমনিতেও ম্যাথ ছাড়া যদি সহজ সরলভাবে একদম জাস্ট একটা যদি বাক্য তুলে দেয় যে একক ভরের কোনো বস্তু, যেমন এখানে আছে আমি দেখাচ্ছি, এই যে এই লাইনটা যদি তুলে দেয় যে একক ভরের একক কৌণিক বেগে ঘূর্ণনরত কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক এর কৌণিক ভরবেগের সমান। তো এটা তো এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে, কিন্তু যদি এইভাবে প্রশ্নটা থাকতো যে কোনো একটা বস্তু সেটা একক কৌণিক বেগে ঘূর্ণনরত অবস্থায় আছে, তাহলে তার কৌণিক ভরবেগের মান কত হবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? এবং তখন নিচে হয়তো বা ক খ গ ঘ তো অপশন দেওয়া থাকতো, কোনো কখনো দেওয়া থাকতো টর্ক, কোথাও হয়তো বা দেওয়া থাকতো জড়তার ভ্রামক, এইভাবে অপশন দেওয়া থাকতে পারতো। তো এই যে লাইনগুলো আছে, যে অনুধাবনমূলক যে লাইনগুলা, আমরা ব্যাখ্যা না পড়লেও আমরা এই লাইনগুলো আসলে জানার চেষ্টা করব। আচ্ছা, এখন এইটা কি আসলে মুখস্থ করবো আমরা? না, মুখস্থ করার কোনো দরকার নেই। কারণ এইখানে বলছে কি, আমরা জানি কি এল ইকুয়ালস টু আই ওমেগা, আর এখানে একক কৌণিক বেগের মান বলেছে কি একক, তার মানে কি কৌণিক ভরবেগের মান 1। তাহলে এল ইকুয়ালস টু অটোমেটিক কি কত আসে, আই আসে। তাহলে একক কৌণিক বেগের ঘূর্ণনত কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক আর যে কৌণিক ভরবেগটা আছে সেটা সমান। আচ্ছা, এরপর এখানে কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছে। তো এইটার আসলে মূল সামারাইজটা হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর যদি বাহির থেকে যদি কোনো ধরনের আহ, বল না দেওয়া হয়, তো যেহেতু এখানে ঘূর্ণনত কোনো একটা বস্তু, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলটা না বলে আমরা বলবো টর্ক। তাহলে কোনো একটা ঘূর্ণনত বস্তু, সেখানে যদি আমরা কোনো বাহির থেকে টর্ক প্রযুক্ত না করা হয়, তাহলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। যেরকম রৈখিক ভরবেগের ক্ষেত্রে আমরা পড়েছি যে কোনো একটা বস্তুর উপর যদি বাহির থেকে কোনো বল প্রযুক্ত না করে, তাহলে তার রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। এখানে জাস্ট কথাটা জাস্ট টর্ক, বলের জায়গায় টর্ক এসেছে, আর শুধু ভরবেগের জায়গায় আমরা এখানে বলেছি কৌণিক ভরবেগ, জাস্ট এইটুকুই। এইখানে কিছু তারপর ইকুয়েশন আছে, ইকুয়েশনগুলো আমাদের জন্য খুব বেশি একটা দরকারি না। আচ্ছা, তো আমাদের জন্য মেইনলি উদাহরণগুলো দরকার এবং ইনফরমেশনগুলো দরকার। তো উদাহরণ কি হতে পারে, যেমন তোমরা হয়তো বা খেয়াল করেছো সুইমিং পুলে বা যারা উপর থেকে লাফ দেয় কোনো একটা পুলে, তো সেই ক্ষেত্রে লাফ দেওয়ার ক্ষেত্রে যখন সে হাতটা গুটিয়ে নেয় গুটিয়ে নেয় তখন কিন্তু অনেকবার স্পিন করে। বাট হাতটা যদি আবার সোজা রাখে তখন কিন্তু বাস জাস্ট একটা বা দুইটা স্পিন হয়। আবার ব্যালট ড্যান্স বা এরকম আছে না, সেই ক্ষেত্রে দেখবা যে তারা যখন হাতটাকে কাছে নিয়ে আসে তখন তাদের আঙুলের উপর দাঁড়িয়ে অনেক জোরে ঘুরতে পারে। আবার যখন এই হাতটা তারা প্রসারিত করে দেয় তখনই তারা আবার আস্তে আস্তে ঘুরে। তো এইটার উদাহরণ ইউটিউবে অনেক পাবে তোমরা। তো সেই ক্ষেত্রে এইখানে আসলে মূলত কোন ব্যাপারটা আসলে কাজ করে, তো এই জিনিসটা আসলে হয় কেন, মূলত এখানে কৌণিক ভরবেগের যে সংরক্ষণ নিত্যতা আছে সেটা মেনটেন করার জন্যই আসলে এই জিনিসটা হয়ে থাকে। তো এইখানে ব্যাপারটা আসলে কি হয়, তো এই বিষয়টা বোঝার আগে আমাদের একটু জড়তার ভ্রামক সম্পর্কে জানতে হবে। তো জড়তার ভ্রামক কি, আমরা এটাকে ভরের সাথে তো তুলনা করতে পারি। তো যেহেতু ভর তো শুধুমাত্র আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি, তো এই ক্ষেত্রে কোনো একটা অক্ষকে কেন্দ্র করে, এখানে কোনো একটা বস্তু যদি কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণনরত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জড়তার ভ্রামকটা বলতে পারি কি আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। অর্থাৎ আর একটা ব্যাসার্ধ, এই আর ব্যাসার্ধ অর্থাৎ অক্ষ থেকে আর ব্যাসার্ধ বা আর দূরত্বে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে, তাহলে সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রত্যেকটা কণার জন্য, তো এই ক্ষেত্রে প্রতিটি কণার ক্ষেত্রে জড়তার ভ্রামক আলাদা আলাদা কোনো একটা বস্তুর ক্ষেত্রে, কারণ জড়তার ভ্রামকটা কিসের উপর নির্ভর করে, আর এর উপর নির্ভর করে, অর্থাৎ অক্ষ থেকে কত দূরত্বে আছে। তো অক্ষ থেকে যত বেশি দূরত্বে থাকবে, অর্থাৎ আর এর মানটা যত বেশি হবে, ডিস্টেন্স যত বেশি হবে, জড়তার ভ্রামক তত বেশি হবে। এবং জড়তার ভ্রামকটাকে আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে সাধারণত এটা যেহেতু একটা ভরের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, তো সেক্ষেত্রে একটা ভর যত বেশি হয় তাহলে ওটাকে মুভ করতে, গতিশীল করতে তত বেশি শক্তি দরকার হয় বা আমাদের কষ্ট করতে হয় বেশি। তো এরকম এইখানে আমরা দেখতে পারি যে জড়তার ভ্রামকটা আসলে কখন বেশি হচ্ছে, যখন হচ্ছে অক্ষ থেকে দূরত্বটা বেড়ে যাচ্ছে। আর অক্ষ থেকে যখন দূরত্বটা বেড়ে যায়, তখন যে কোনো কিছুকে আমরা দেখবো যে ওইটা যদি জিনিসটাকে যদি আমরা কোনো কিছু ঘোরাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে বেশি বল দিতে হবে। আচ্ছা, তো এরকম আমরা মনে রাখতে পারি, মনে রাখার জন্য শুধুমাত্র। তো জড়তার ভ্রামক কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা খুবই দরকার। একটা হচ্ছে ঘূর্ণরক্ষের অবস্থানের উপর, যে আমাদের অ্যাক্সিসটা কোন বরাবর আছে, এবং পরবর্তীতে অ্যাক্সিস থেকে আসলে এই যে ভরের যে বিন্যাসটা আছে সেটা আসলে কিরকম, কোথায় কিরকম ভরের বিন্যাস আছে। এবং আরেকটা হচ্ছে বস্তুটার আকৃতির উপর নির্ভর করে। যদি এটা গোলাকার হয় সেই ক্ষেত্রে একরকম জড়তার ভ্রামক হবে,
যদি গোলাকার চাকতি হয়, নিরেট হয়, সেক্ষেত্রে একরকম। যদি এটা সিলিন্ডার আকৃতির হয় বা বেলুন আকৃতির, সেই ক্ষেত্রে একরকম। এরকম তো আকৃতির উপর নির্ভর করে, তারপর ঘূর্ণনের অক্ষের উপর নির্ভর করে, আর হচ্ছে ভরের যে বিন্যাসটা আছে সেটার উপরে নির্ভর করে। তো তো এবার আসি আমরা চক্রগতির ব্যাসার্ধ নিয়ে, যে চক্রগতির ব্যাসার্ধ আসলে কি বোঝায়। তো এই যে আমরা শুধু ব্যাসার্ধটা ধরেছি না, এটা কিন্তু হচ্ছে প্রতিটি কণার জন্য হচ্ছে একই রকম হতে পারে, তাই না? এই পুরা যদি একটা বড় একটা ভরের কোনো একটা বস্তু হয়, তাহলে এখানে ধরলাম M1 ভরের একটা কণা আছে, এখানে M2 ভরের একটা কণা আছে, এবং প্রতিটি একটা বস্তুর মধ্যে প্রতিটি ভরের যে কণা, এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এটা কিন্তু অক্ষ থেকে এক একটা দূরত্বে অবস্থিত। তো এতগুলা দূরত্ব নিয়ে কাজ করা তো আসলে টাফ। তো সেই ক্ষেত্রে আসলে যেটা করা হয়, একটা গড় একটা অ্যাভারেজ মান নেওয়া হয়, অ্যাভারেজ একটা ব্যাসার্ধ বের করা হয়, এবং ধারণা করা হয়, ধরা যাক এই হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ একটা পয়েন্ট। এইখান থেকে যদি আমি অক্ষ থেকে যদি আমরা এই ব্যাসার্ধটা নেই, অ্যান্ড এই ব্যাসার্ধটা আমার মোটামুটি পুরা যত এখানে কণাগুলো আছে সবার জড়তার ভ্রামকের কাছাকাছি হবে এই ভ্যালুটা। তো সেই ব্যাসার্ধটাকে আমরা মূলত কে দ্বারা চিহ্নিতকরণ করি, যেটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, তো চক্রগতির ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা জাস্ট ওই ক্ষেত্রে আমরা কি বলবো, M r² জায়গায় আমরা জাস্ট লিখবো M k²। আর কে সমান সমান তখন আমরা কি বলতে পারবো, √I/m, এইটাই। আচ্ছা, তাহলে এখন আমরা জড়তার ভ্রামকটা বুঝলাম, এখন এই জায়গাটা আমরা আসি, যেটা আমরা বলেছি যে এই উদাহরণটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো মূলত এখানে কি বলা আছে, যে খেলোয়াড় অনেক সময় ডিগবাজি দেয়, তাই না? ডিগবাজি দেওয়ার সময় হাত পা গুটিয়ে নেয়, এবং যখনই হাত পা গুটিয়ে নেয় তখন তাদের কি হয়, জড়তার ভ্রামক বাড়বে না কমবে? দেখো, হাত পা যদি গুটিয়ে নেয় তাহলে তার যে ঘূর্ণন অক্ষ, সেই ঘূর্ণন অক্ষ থেকে দেখা যাক, হাত পা যেহেতু গুটিয়ে নিয়েছে, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে তাদের যে ভরের যে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু কমে যায়। আর এর ভ্যালুটা কমে যায়, ভরের বিন্যাসটা বা ডিস্ট্রিবিউশনটা কমে যায়। তাহলে সেক্ষেত্রে দেখো তো, আই এর মান কি হবে, জড়তার ভ্রামকের মান কমে যাবে। আচ্ছা, জড়তার ভ্রামকের মান কমে গেল। এখন এইখানে আমরা কি বললাম, যে কৌণিক ভরবেগ সমান সমান I ওমেগা, মানে কৌণিক ভরবেগের মানটা আমাকে সবসময় সংরক্ষিত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যদি আই এর মানটা কমে যায়, অর্থাৎ জড়তার ভ্রামকের মানটা যদি ডিগবাজি খাওয়ার সময় হাত পা গুটিয়ে নেওয়ার কারণে কমে যায়, তাহলে অবশ্যই কৌণিক বেগের মানটা বেড়ে যাবে। এই জন্য আমরা দেখি যে সুইমিং এর সময় যারা ডিগবাজি দেয়, বা বিভিন্ন সময় যেখানেই হোক ডিগবাজি দেওয়ার ক্ষেত্রে, তখন আমরা দেখি জড়তার ভ্রামকটা কমে যাওয়ার কারণে কৌণিক বেগটা অনেক বেড়ে যায়, তখন দেখা যায় অনেক দ্রুত স্পিন করে। আচ্ছা, তো এরকম ব্যালট ড্যান্সের ক্ষেত্রে এই এক্সাম্পলটা খুব বেশি প্রযোজ্য। তো এইখানে আমরা জড়তার ভ্রামক নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এখানে ঘূর্ণন গতিশক্তি সম্পর্কেও কিছুটা এখানে আলোচনা আছে, অ্যান্ড এগুলো কিন্তু খুবই ইজিলি আমরা বলতে পারি। কারণ এনার্জি সমান আমরা কি জানি, E = ½ mv²। তাহলে এই ক্ষেত্রে যদি কৌণিক কোনো একটা কিছু আমরা গতিশক্তি বের করতে চাই, তাহলে তোমরা কি করবা? সেক্ষেত্রে জাস্ট হাফ, এম এর জায়গায় ভরের জায়গায় তোমরা কি বসাবা, জড়তার যে ভ্রামকটা আই, আর ভি এর জায়গায় তোমরা কি বসাবা, কৌণিক বেগটা, ভি এর জায়গায় বসাবে কৌণিক বেগ, তার মানে কি ওমেগা। তাহলে ½ I ওমেগা²। তো সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখস্থ করার দরকার নেই। অ্যান্ড পরীক্ষা বা ভার্সিটি অ্যাডমিশনের সব থেকে আসে কি, যে এরকম ভাবে যে এনার্জি বা শক্তি, কোনো একটা ঘূর্ণনশীল কোনো একটা বস্তুর গতিশক্তি তার জড়তার ভ্রামকের কত গুণ, বা তার জড়তার ভ্রামকের সাথে সম্পর্ক কেমন। তাহলে কিরকম সম্পর্ক, বর্গ সম্পর্ক, তাই না? সব বর্গের সমানুপাতিক এরকম সম্পর্ক। আচ্ছা, তো এই যে এখানে এই জিনিসগুলোই আছে। তো এখানে এই যে এই সূত্রটা দরকার, যেমন আমরা এখানে কি দেখলাম, ½ I ওমেগা²। আর তাহলে আই সমান সমান আমরা কি বলতে পারি, 2E বলতে পারি, 2E। আর ওমেগা²টা, ওমেগার কৌণিক বেগের মানটা আমরা 1 ধরলাম, তাহলে সেক্ষেত্রে আই সমান সমান কি হবে, 2E হবে। তার মানে কোনো একটা বস্তু যার কৌণিক বেগ 1 একক বা 1 রেডিয়ান পার সেকেন্ড, তার ক্ষেত্রে তার জড়তার ভ্রামকটা কত হবে, তার গতিশক্তির দ্বিগুণ। তাহলে তার জড়তার ভ্রামক কত হবে, গতিশক্তির দ্বিগুণ। খেয়াল রাখতে হবে, কে কার দ্বিগুণ, জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ। তো এইটা গেল, এরপর আসে টর্ক। তা আমরা সাধারণত কি জানি, আমরা বল পড়ে এসেছি, তাই না? বল বা ফোর্স সম্পর্কে আমরা পড়ে এসেছি। তো ফোর্সের একক কি ছিল, ফোর্সের কি কি সূত্র ছিল, নিউটনিয়ান মহাকর্ষীয় সূত্র থেকে আমরা পাই M1 M2 G × M1 M2/r², এরকম আমরা নিউটনিয়ান অর্থাৎ মহাকর্ষ ফোর্সের ক্ষেত্রে আমরা সূত্র পাইছি। বাট আমরা কোন সূত্র নিয়ে আলোচনা করি বেশি, F = ma। তো এই ক্ষেত্রে ফোর্সের এককটা কি আসলে? আচ্ছা, ফোর্সের একক হচ্ছে ভরের একক কি, কেজি। আর ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
তাহলে ফোর্সের একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মুখস্থ করার কোনো দরকার নেই। আর যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে কেজির জন্য কি হবে, ম্যাসের জন্য এম, তারপর মিটারের জন্য এল, অ্যান্ড সেকেন্ডের জন্য টি, তাহলে এম এল টি ইনভার্স টু, এটাই। আচ্ছা, তাহলে টর্কটা কি হবে? তো যে কোনো সময় আমরা এই পর্যন্ত যা যা দেখছি সব ক্ষেত্রে আমরা দেখছি যে যখন আমরা কৌণিক কিছুতে যাই তখন এর সাথে কি হয়, ওইটার সাথে নর্মালি আরটা গুণ হয়ে যায়, তাই না? আরটা গুণ হয়। কিন্তু প্রথম দিকে একটু আমরা ব্যতিক্রম পড়েছি, যেমন রৈখিক ত্বরণের ক্ষেত্রে আমরা পড়েছি যে কৌণিক ত্বরণ গুণ আর, এরকম ভাবে আমরা প্রথমে পড়েছি, যেমন রৈখিক বেগ সমান সমান কৌণিক বেগ ইন্টু আর। কিন্তু এখানে ব্যাপারটা এরকম না। যেমন কৌণিক ভরবেগ, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার আমরা কিরকম পড়েছি যে কৌণিক ভরবেগ সমান সমান আর ইন্টু রৈখিক বেগ। তো এইখানেও এরকম। তাহলে এইখানে কৌণিক যে বলটা আছে যেটাকে টাও বলা হয় বা টর্ক বলা হয়, এটা সমান সমান কি হবে, আর গুণ বল, এফ। আচ্ছা, তাহলে এটা আর এফ সাইন থিটা আমরা এইভাবে আমরা লিখতে পারি। তো যাই হোক, এখন এইখানে আমাদের গতির যে দিকটা আছে সেই দিকটা হচ্ছে এখানে খুব ইম্পর্ট্যান্ট। যেমন যদি জিনিসটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, অর্থাৎ ঘূর্ণনরত যে জিনিসটা আছে সেটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, অর্থাৎ বাম দিকে রোটেশনটা হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়, তাহলে টাওয়ার অভিমুখটা কোন দিকে হবে? টাওয়ার অভিমুখটা অলওয়েজ কোন দিকে হবে? উপরের দিকে হবে। টাওয়ার অভিমুখটা অলওয়েজ উপরের দিকে হবে এবং এর মানটা কি হবে? পজিটিভ হবে। আবার তাহলে আমরা এই ফিগারটা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আবার যদি ঘড়ির দিকে যায়, মানে যেটা কিন্তু নর্মাল, তাই না? আমরা আমাদের ঘড়ির কাঁটার দিকে যদি যায় সেটা কিন্তু ক্লকওয়াইজ, তো এটা আমরা নর্মালি ধরতে পারি যে নর্মাল, ব্যাপারটা নর্মাল পরিবেশে আমরা দেখি যে ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে। আচ্ছা, তো ঘড়ির কাঁটার দিকে যদি যায় সেই ক্ষেত্রে ডিরেকশনটা হবে নিচে। আর নিচে যাওয়া মানে কি? নিচে যাওয়া মানে আমরা তখন এইভাবে মনে রাখবো যেটা তার মানে হচ্ছে ঋণাত্মক ভ্যালু পাবো আমরা এই ক্ষেত্রে। আচ্ছা, এখানে এইটুকু পড়লেই হয়ে যাবে আমাদের জন্য। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে টর্ক বেশি হলে আসলে সুবিধা কি? টর্ক যত বেশি হবে তত কৌণিক বেগটা পরিবর্তন করা সহজ হবে। তো আমরা মূলত বল দেই কেন? যেন ত্বরণ সৃষ্টি হয়, তাই না? তো ত্বরণ সৃষ্টি হওয়া মানেই কিন্তু আমাদের বেগের পরিবর্তনটা হবে। তো তো টর্কের কাজটাও মোটামুটি সিমিলার আর কি। তো এখানে তারপর আমাদের এই লাইনটা পড়তে হবে যে কোনো বস্তুর উপর ক্রিয়ারত টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। তো তারা এটা আসলে মূলত কিভাবে করছে, এই যে এখানে দেখো, এখানে তারা মূলত একটা প্রতিপাদন বের করছে আর কি, যে তারা টর্ক এবং কৌণিক ভরবেগের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। আচ্ছা, তো আমরা টাওয়ের সূত্রতে আমরা কি পড়ছি যে আর ক্রস এফ, এরকম আমরা পড়ছি। আচ্ছা, আর কৌণিক ভরবেগের সূত্রে আমরা কি পড়েছি? আর ক্রস পি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পি এর ভ্যালুটা তো আমরা বের করতে পারি, তাই না? তাহলে আর ক্রস এম, এম ভি, কারণ রৈখিক বেগ সমান সমান কি এম ভি, ভর ইন্টু বেগ। আচ্ছা, এরপর আমরা এখন পরবর্তীতে এইখান থেকে আরেকটু প্রতিপাদন করার পর তখন আমরা যেটা বের করতে পারবো, এই যে লাস্টে আমরা এই এই পর্যন্ত আমরা চলে আসতে পারবো। অর্থাৎ এইখানে আর এম ভি, এইখানে আমরা আরেকটু মডিফিকেশন করলে, এই যে এইখানে এই ব্যাপারগুলো দেওয়া আছে, আমি আর এখানে আগালাম না। তো এটা করলে আমরা তখন আমাদের কাঙ্ক্ষিত যেটা কথা সেটা হচ্ছে যে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান, বা কোনো বস্তুর টর্ক, কোনো বস্তুর উপর যে পরিমাণ ক্রিয়াশীল টর্ক ক্রিয়াশীল হচ্ছে সেটা কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। যেটা আমরা নিউটনের সেকেন্ড লতে পড়েছি। সেকেন্ড লতে আমরা কি পড়েছিলাম? এফ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, এরকমটা আমরা পড়েছিলাম না? যে কৌণিক ভরবেগের হারের সমানুপাতিক হচ্ছে কি প্রযুক্ত বল। এখানে জাস্ট সেম কথাটাই বলছে। তো আমাদের মূলত এই সূত্র প্রতিপাদন করারও দরকার নেই, আমরা জাস্ট নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে এই জিনিসটা বুঝতে পারবো। তো মোটামুটি এখানে তেমন কিছু না, এখানে জড়তার ভ্রমণ সম্পর্কে দুইটা তো উপাত্ত আছে, জাস্ট এমনি দেখে দিতে পারো তোমরা, এটা আমাদের দরকার নেই মেডিকেল বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য। আমাদের মেইনলি যেটা দরকার যে এইখান থেকে অনেক সময় সূত্রটা প্রায় ভার্সিটি অ্যাডমিশনে আসে, বাট মেডিকেল অ্যাডমিশনে খুব বেশি একটা আসে না। তো এখানে আমাদের সবগুলো পড়া দরকার নেই, এই যে সরল দণ্ডেরটা পড়লেও হয়। সরল দণ্ডের ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে মানে কি? মানে এইটা যদি একটা দণ্ড হয় তাহলে এর মাঝখানটাকে যদি আমরা অক্ষ চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কত হবে? জড়তার ভ্রামক হবে আই ইকুয়ালস টু এল বাই 12, 1/12 এম এল স্কোয়ার, 1/12 এম এল স্কোয়ার, বা এম এল স্কোয়ার বাই 12, এরকম। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতেছি যে যদি কোনো একটা লম্বা দণ্ডের ক্ষেত্রে আহ, এটা যদি মাঝখানে থাকে অক্ষটা, ঘূর্ণন অক্ষরটাকে যদি আমরা মাঝখানে চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে
আমাদের মেইন যে সূত্রটা ছিল এম এল স্কোয়ার, তার 12 ভাগের 1 ভাগ হয়ে যায়, তার 12 ভাগের 1 ভাগ হয়ে যায় জড়তার ভ্রামক। তাহলে ঘূর্ণন অক্ষ যত মুভ করবে এদিকে ওদিকে, তত কিন্তু আমাদের জড়তার ভ্রামকটা চেঞ্জ হয়, আমরা কিন্তু আগেই পড়েছি। তো এটা যদি প্রান্তে থাকতো একদম, অর্থাৎ এটা যদি একটা লাঠি হতো অ্যান্ড এইখানে যদি আমাদের অ্যাক্সিসটা থাকতো, তাহলে আমাদের জড়তার ভ্রামকটা কত হতো? সেই ক্ষেত্রে হতো আমাদের মূল যে জড়তার ভ্রামক এম এল স্কোয়ার, তার 1/3, তার 1/3 আর হতো। ব্যাপারটা হচ্ছে কে এর মান তাহলে কি মুখস্থ করতে হবে? না, তোমরা জাস্ট আই এর মানটাই মুখস্থ করবে। তাহলে কে এর মান কিভাবে বের করে? তুমি যদি আই এর মানটা জানো, যেমন ধরো এখানে আই এর মানটা কি, ml²/12। তা আমরা আই সমান সমান কি বলতে পারি, mk²। আর এই সাইডে আমার কি আছে, রাইট হ্যান্ড সাইডে ml²/12। এখন এম এম তো আমরা বাদ দিতে পারি, তাহলে আমার কে সমান সমান কি থাকবে, থাকবে √L²/12। তাহলে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু L/√12। এই √12টাকে আরো ভাঙা যায় কিভাবে, যেমন 3 × 4 এইভাবে ভাঙা যায়। পরবর্তীতে কি লেখা যায়, L/2√3। এইটাই মূলত এখানে লিখছে। তাহলে এটা কিন্তু মুখস্থ করা দরকার নেই, জাস্ট এমনিতেই বের করা যায়। যদি কখনো পরীক্ষা আসে, এটা মেডিকেলে কখনো আসবে না, এটা ভার্সিটি অ্যাডমিশনে যদি আসে, সেক্ষেত্রে আমরা অপশনগুলো এইভাবে আমরা বাদ দিতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখানে কি কি পড়তে হয়, জাস্ট এই যে সরল দণ্ডের ক্ষেত্রে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে এবং প্রান্তবিন্দুগামী লম্ব অক্ষ সাপেক্ষে, এটা পড়লে হয়। তারপর বৃত্তাকার চাকতির এইটাও পড়া লাগে, বৃত্তাকার চাকতিটা পড়তে হবে। তারপর আয়তাকার পাতাটা চাইলে পড়তে পারো তোমরা, বাট এই দুইটাই সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর বাকিগুলো প্রায় সময় আসে তো আসে না। বৃত্তাকার রিং এরটাও মোটামুটি ইম্পর্টেন্ট। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য এই পুরা চারটাই আসলে পড়ে ফেলা উচিত। আচ্ছা, তো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল, কেন্দ্রমুখী বল আর হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো কেন্দ্রমুখী যে বলটা আছে, অর্থাৎ আমরা যদি কোনো জিনিসকে ঘুরাই, একটা রশিতে বেঁধে, রশিতে কোনো একটা বস্তু থেকে বেঁধে আমরা যদি ঘুরাতে থাকি, তাহলে জিনিসটা একটা প্রবণতা থাকে বাইরে ছিটকে যাওয়ার, তাই না? বাইরে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর ভিতরের দিকেও একটা ফোর্স কাজ করে। ভিতরের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা তো হচ্ছে আমার টান বল, রশির যে টান বল সেটা ভিতরের দিকে কাজ করে। তো মূলত এটা হচ্ছে রিয়েল ফোর্স, যেটাকে কেন্দ্র সেন্টিফিউগার সেন্টিপেটাল ফোর্স বলা হয়, যেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। আর বাইরের দিকে যে ফোর্সটা, যেটা বাইরের দিকে কাজ করে ছিটকে যেতে চায়, সেটাকে বলা হয় কেন্দ্রবিমুখী বা সেন্টিফিউগাল ফোর্স। তো এটা রিয়েল না, এটা হচ্ছে কাল্পনিক ধরা হয়। বাইরের দিকে যে ফোর্সটা, এটা হচ্ছে কাল্পনিক ধরা হয়। এখান থেকে তোমরা কি পড়বে, এখান থেকে জাস্ট এটুকু পড়লেই হবে, জিনিসটা কি এবং কোনটার কোনো অস্তিত্ব নেই বাস্তবে, কিন্তু বিমুখী বলের আসলে কোনো অস্তিত্ব নেই। এই জন্য এটাকে অলিক বল বলা হয়, এটুকুই। আর কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী বলের যে উদাহরণ, রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে যে মেন উদাহরণটা ইউজ করা হয়, জাস্ট এইটুকু মনে রাখতে হবে, কারণ রাস্তার ব্যাংকিং এর ব্যাপারটা। এবং রাস্তার ব্যাংকিং এর ক্ষেত্রে অর্থাৎ রাস্তার ব্যাংকিং বলতে কি, একটা এরকম রাস্তা, কেউ যদি এখানে ইউটার্ন নিতে চায়, একটা গাড়ি ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে, এখানে যদি ইউটার্ন নিতে চায়, তাহলে এইখানে তার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। এবং গাড়িটা তো আবার এইখান থেকে আবার ঘুরতেও চাচ্ছে, তার মানে কেন্দ্রমুখী বলও আছে। তো এই দুইটা মিলে যদি কেন্দ্র বিমুখী বলটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে বাইরে ছিটকে পড়বে। আর যদি কেন্দ্রমুখী বলটা আবার বেশি হয়, তাহলে আবার সে এখানে আবার যে ইটা ছিল, এখানে ইট বা সামথিং যেটাই থাকে, ডিভাইডার, সেখানে বাড়ি খাবে। দুইটা আসলে সমান থাকলে তখন সে একটা পারফেক্টলি একটা টার্ন নিতে পারবে, ইউ টার্ন নিতে পারবে। আচ্ছা, তো এই জন্যই এখানে সূত্র আছে। তো এখানে মূলত আমাদের দুইটা জিনিস হেল্প করতে পারে। একটা হচ্ছে রাস্তাটাকে আমরা একটু উঁচু করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা এখানে একটু অ্যাঙ্গেল পাই, যেটাকে মূলত ব্যাংকিং কোণ বলে। অথবা এখানে আমরা রাস্তার এখানে আমরা ফ্রিকশনের মানটা বাড়ায় দিতে পারি। ফ্রিকশনের ফলে এই ঘূর্ণনটাকে সহজ করে ফেলবে, কারণ ফ্রিকশনও তো এক ধরনের বল, তাই না? তো এই বলটা আসলে ঘূর্ণনটাকে সহজ করে ফেলবে। তো এখানে এইটাই বলছে যে এফ এর মান যত বেশি হবে, গাড়িটি তত বেশি বেগে বাঁক নিতে পারবে। মানে এফ আসলে এইখানে এফ এর মানটা আসলে কি বোঝানো হয়েছে, যে কেন্দ্রমুখী যে বলটা আছে, কেন্দ্রমুখী বল, তো এই মানটা যত বেশি হবে গাড়িটা তত বেশি বাগ নিতে পারবে, তাহলে তার এত থামানো দরকার হবে না, খুব স্পিডি সে ইউটার্ন নিতে পারবে। আর এখানে আমাদের আর একটা যে জিনিসটা দরকার, গাড়ির চাকার রাস্তার মধ্যে একটা আমাদের ঘর্ষণ দরকার, ফ্রিকশন দরকার। তো এই ফ্রিকশনের মানটা হচ্ছে এইটা, আর কেন্দ্রমুখী বলের মান হচ্ছে এইটা। তো এই যে গাড়িটার নিরাপদে বাগ নেওয়ার শর্ত, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এইটা, যে mv²/r। এইটা হচ্ছে অবশ্যই এইখানে যে আমাদের যে ঘর্ষণ গুণাঙ্ক আছে, অর্থাৎ μmg, এটার থেকে অবশ্যই হয়তো বা সমান হতে পারে,
সমান হলেও সমস্যা নেই, বাট এর কম হইতে হবে, বাট এর বেশি হইতে পারবে না। তো কেন্দ্রমুখী এবং বিমুখী বলের যে সব থেকে ভালো উদাহরণ সেটা হচ্ছে আমাদের রাস্তার দিকে ব্যাংকিং। অর্থাৎ আমরা যদি খেয়াল করি কোনো একটা অনুভূমিক রাস্তা, অর্থাৎ একদম সমতল ফ্ল্যাট রাস্তা, সেই ক্ষেত্রে কোনো গাড়ি যদি এখানে ইউটার্ন নিতে চায়, ইউটার্ন নেওয়ার ক্ষেত্রে তার এখানে সব থেকে বড় যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে তার ফ্রিকশন। ফ্রিকশনটা এখান থেকে তার এই যে কেন্দ্রমুখী বলটা যোগান দেয় সমতলের ক্ষেত্রে, সমতল কোনো রাস্তার ক্ষেত্রে। তো রাস্তার একটা ফ্রিকশনের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তো এই ফ্রিকশনের ভ্যালুটা যত ওই পর্যন্তই সাপোর্ট দিতে পারবে, ওই নির্দিষ্ট একটা বেগ পর্যন্ত। এখন বেগের মান এত বেশি যে ওই ফ্রিকশনটা আর সাপোর্ট দিতে পারছে না, কেন্দ্রমুখী বলে যোগান দিতে পারছে না, তখন কিন্তু গাড়িটা এইভাবে ছিটকে পড়ে যাবে, বাইরের দিকে চলে যাবে। এই জন্যই দেখি না আমরা ইউটার্ন নেওয়ার সময় গাড়িটা কিন্তু একটু স্লো হয়ে যায়, কারণ ওই ফ্রিকশনটা আসলে সাপোর্টটা দেয়, অ্যান্ড এই জন্য বেগটাকে কম করতে হয়। অ্যান্ড বেগ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ছিটকে পড়ে যাবে। তো এই জন্য এই সূত্রটা এসেছে যে গাড়িটা নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হচ্ছে কি, এই যে আমাদের ফ্রিকশন যে ফোর্সটা আছে মিউ এমজি, এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান একটা গাড়ি বাঁক নেওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে কি রাস্তার যে স্থিতি গুণাঙ্ক আছে সেটাকে এখানে মিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এমজিটা হচ্ছে কি ফোর্স। তো এই এই যে আমাদের এই যে কন্ডিশনটা আছে এটা যদি ফিল আপ হয়, অর্থাৎ রাস্তার যে বাঁক নেওয়ার যেটা আছে, যে আমাদের যে বাঁক নেওয়ার জন্য যে বলটা সেটা যদি এমভি স্কোয়ার বাই আর এই ভ্যালুটা যদি এটা থেকে কম হয়ে থাকে, তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে। তো এই ইকুয়েশন থেকে আমরা মূলত ভি এর মানটা বের করতে পারি। And সেক্ষেত্রে আমাদের জাস্ট কি দরকার হয়, রাস্তার জাস্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা দরকার হয়, আর ব্যাসার্ধর মানটা দরকার হয়, আর হচ্ছে জাস্ট জি এর মানটা দরকার হয়। তো আমরা জাস্ট আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের কতটুকু জানা দরকার, একটুকু যে গাড়ির দ্রুতির যে নিরাপদে বাঁক নেওয়ার জন্য শর্ত কি, কন্ডিশন কি, জাস্ট এই ইকুয়েশনে জানলেই হবে যে মিউ আর জি বা রুট পাওয়ার মিউ আর জি থেকে যদি বেশি হয় তাহলে গাড়ি রাস্তা থেকে ছিটে যাবে, ছিটকে পড়ে যাবে। তাহলে এর কম হইতে হবে বা এর সমান হইলেও হবে, কম বা এর সমান হতে হবে। তখন সেই ক্ষেত্রে মেইনলি যেটা করা হয় বিভিন্ন রাস্তার ক্ষেত্রে, যেহেতু ফ্রিকশন বাড়ানো তো আর পসিবল না, তো বারবার ফ্রিকশন বেশি বাড়ালে আবার সমস্যা আছে, গাড়ির টায়ার তখন আবার সমস্যা হবে, ক্ষয় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যেটা করা হয় ব্যাংকিং ইউজ করা হয়। ব্যাংকিং জিনিসটা আসলে কি, ব্যাংকিং জিনিসটা হচ্ছে ধরা যাক গাড়িটা এই দিকে বাঁক নেবে, ধরা যাক গাড়িটা এইদিকে বাঁক নিবে। তো সেই ক্ষেত্রে এই পার্টটাকে আমরা ধরতে পারি সেন্টার, এটাকে কেন্দ্র করে সে বাঁক নিবে, তাই তো। তো সেই ক্ষেত্রে যেদিক থেকে যেটাকে কেন্দ্র করে বাঁক নেবে ওইটা থেকে বাইরের যে ইটা আছে রাস্তাটা সেটা একটু উঁচুতে রাখা হয়। উঁচুতে রাখলে আসলে সুবিধাটা কি হয়, তখন আমরা এখানে একটা উপাংশ পাই, আমরা এখানে কিছু কম্পোনেন্ট পাই। যেমন এটাকে যদি আমরা আমাদের লম্ব অক্ষ ধরে থাকি, আমাদের অ্যাক্সিস ধরে থাকি, এবং গাড়িটা তো আসলে এইটুক, তাই না। তো গাড়িটার উপর যে গাড়িটার তো একটা ওজন আছে, তাই না। গাড়িটার একটা ওজন আছে এবং তার বিপরীতে রাস্তাটা গাড়িটার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দেয়। সেই প্রতিক্রিয়া বলটা আসলে কত এখানে দেখতে পাচ্ছি, এটাকে আমরা আর ধরতে পারি। আচ্ছা, তো প্রতিক্রিয়া বলটা এখানে আমরা ধরলাম আর। আর গাড়িটা তাহলে অক্ষ থেকে এই যে আর যে প্রতিক্রিয়া বলটা পাচ্ছে, এই প্রতিক্রিয়া বলটা তার অক্ষ থেকে অক্ষের মধ্যে আসলে ডিস্টেন্সটা কত সেটাকে আমরা আসলে থিটা ধরতে পারি, থিটা। এটা যদি থিটা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই উপাংশটার আসলে ভ্যালু কত হবে, যেহেতু থিটার সাথে আছে আমরা ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী আমরা বের করতে পারি। এটা যেহেতু লব্ধি বল বা এটা যেহেতু আমাদের প্রতিক্রিয়া বল আর, আর এই আর এর সাথে এই যে থিটা কোণে যে উপাংশটা আছে তো সেটার ভ্যালুটা কত হবে, আর কস থিটা। আর তাহলে অপর যেটা থাকবে সেটা হবে আর সাইন থিটা। এখন দেখো তো একটা জিনিস যখন ঘুরবে, ঘোরার ক্ষেত্রে তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে যেটাকে আমরা কি বলি কেন্দ্রমুখী বল। তো এখানে কেন্দ্রমুখী বল কোনটা, আর সাইন থিটা। আর সাইন থিটা, আর কেন্দ্রমুখী বলের সূত্র কি আমরা জানি, এম ভি স্কোয়ার বাই আর, আমরা আগেই প্রমাণ করে আসছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি আর সাইন থিটা সমান সমান এম ভি স্কোয়ার বাই আর। আর এখানে আর একটা আমরা উপাংশ পেলাম না, আর কস থিটা, যে আর কস থিটা। তো আর কস থিটার বিপরীতে কি আছে, গাড়ির যে ওজন ডাব্লু। আর cos থিটা সমান আমরা কি বলতে পারি, গাড়ির ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। এটাকে যদি আমরা ডিভাইড করি আর সাইন থিটা বাই আর cos থিটা করি, তাহলে আমরা তখন একটা এরকম একটা ইকুয়েশন পাবো, tan থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তো এইখান থেকে আমরা থিটা থেকে আমরা ব্যাংকিং কোণের মান বের করতে পারি এই সূত্র থেকে। তো এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য মোটামুটি দরকার, বাট মেডিকেলের জন্য খুব বেশি দরকার নেই। আর তারপরে যে বাঁকের উচ্চতা, অর্থাৎ রাস্তাটা আসলে কতটুকু উঁচু উঁচু হবে সেন্টার থেকে, অর্থাৎ ভিতরের পাশ থেকে বাইরের পাশটা আসলে কতটুকু উঁচু হবে, সেটার সূত্রটা এখান থেকে বের করা যায়। আর সাইন থিটার সূত্র দিয়ে বের করা যায়। তো ডি ডি সাইন থিটা উচ্চতায় আমাদের এই বাইরের পাশটা রাখতে হবে। আচ্ছা,
তো এইখানে আবার সাইকেল আরোহীর কথা দেওয়া আছে, তো এগুলো আমরা পড়ে ফেলবো। মূলত এইখানে এই 2-3টে সূত্রই আছে যেটা খুব লাগে, এখান থেকে প্রায় সময় ভর্তি পরীক্ষার প্রশ্ন এসে থাকে। এরপর সবার শেষ টপিক নিউটনের মেকানিক্সের, এখানে সংঘর্ষ সম্পর্কে বলা হয়েছে, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন দেখো, স্থিতিস্থাপকের ক্ষেত্রে যেই ব্যাপারটা হবে যে এখানে বস্তুদ্বয়ের মধ্যে মানে সংঘর্ষের পর মোট গতিশক্তি সংরক্ষিত থাকবে, মানে সংঘর্ষের আগে ও পরে দুইটা ক্ষেত্রেই আগে ও পরে দুইটা বস্তুর আপেক্ষিক বেগটা অপরিবর্তিত থাকে, অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যে গতিশক্তি সংরক্ষিত থাকে। এই জন্য এটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলে। যেমন একটা উদাহরণ চিন্তা করি আমরা, যদি দুইটা কাচের বা দুইটা ইস্পাতের বল দুইটার মধ্যে আমরা সংঘর্ষ করি, তাহলে সেটা প্রায় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষই হয়। আচ্ছা, তারপর এই যে এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন সংঘর্ষের পর বস্তুটা যদি যুক্ত না হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সংঘর্ষের পর তাদের যে আপেক্ষিক বেগটা আছে সেটা সংঘর্ষের আগের আপেক্ষিক বেগের চেয়ে কম হয়, তাকে আমরা আবার আংশিক স্থিতিস্থাপক বলবো। তার মানে বস্তু দুটো একসাথে যুক্ত অবস্থায় নাই, ছিটকে যে যার দিকে চলে গেছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে পারি। আচ্ছা, তো এই ক্ষেত্রে মূলত আমাদের আংশিক কেন, কারণ এখানে হচ্ছে ভরবেগটা সংরক্ষিত হয় কিন্তু গতিশক্তিটা সংরক্ষিত হয় না। তো গতিশক্তি সংরক্ষিত হবে ওই ক্ষেত্রে যেখানে দুইটা বস্তু কলিশন হওয়ার পর একসাথে মিলিতভাবে একদিকে যাত্রা শুরু করবে। এই যে এরকম সংঘর্ষের পর তারা হয়তো একসাথে মিলিত হয়ে যাত্রা শুরু করতে পারে, অথবা দেখা যায় যে যার দিকে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হতে পারে। আচ্ছা, তো এর আরেকটা যেটা আমাদের দরকার সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি জিনিস? অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যেখানে কোনো ধরনের এই যে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তি সংরক্ষিত হবে না। কারণ সংঘর্ষের পূর্বের আর পরের যদি আমরা গতিশক্তি কাউন্ট করি তাহলে দেখবো যে এটা সমান না। তাহলে আমরা যদি প্রমাণ করতে বলে যে একটা ম্যাথ দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি বলে এই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তাহলে আমরা কি করব? জাস্ট আমরা গতিশক্তিটা বের করবো, সংঘর্ষের আগে তার গতিশক্তি কি ছিল এবং সংঘর্ষের পরে তার গতিশক্তি কি ছিল। আর গতিশক্তি বের করার সূত্র কি? ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। শেষ। আচ্ছা, তো এখানে অস্থিতিস্থাপক সংঘর্ষের একটা উদাহরণ দেওয়া আছে। কাদামাটির মধ্যে যদি একটা নরম বল ঢুকে যায়, তাহলে সেটা এক ধরনের অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে। এবং এখানে আমরা এই লাইনগুলো পড়ে ফেলবো। অ্যান্ড এই ইকুয়েশনগুলো আসলে ম্যাথের জন্য খুব লাগে। এখানে কিছু কথা আছে, যেমন বস্তু দুইটার বিভিন্ন কেস আসলে কল্পনা করা হয়েছে। যে ধরা যাক, আমি তোমাদের ক্ষেত্রে জাস্ট এটা পড়ার জন্য কিছু তোমাদেরকে আর কি একটু হেল্প করি। যে ধরো একটা বস্তু অনেক ভারী, আর এখানে একটা ছোট একটা বস্তু আছে। তো এই ভারী যে বস্তুটা আছে, সে ভারী বস্তুটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ এটার বেগ 0। কিন্তু এই ছোট যে একটা মার্বেল আছে, এটা ধরো একটা পাথর, এটা একটা মার্বেল, ছোট মার্বেল। এই মার্বেলটা যদি পাথরকে আঘাত করে, পাথর কি নড়বে? একটুও নড়বে না, বরং মার্বেলটা এখানে আঘাত পেয়ে আবার উল্টা দিকে ফিরে চলে আসবে। তো এই টাইপের কনসেপ্টগুলো এখানে বলা হয়েছে। যেমন এই যে উম, যদি এরকম হয় যে বস্তুটা খুব ভারী এবং শুরুতে গতিহীন, তো এরকম ভারী বস্তু স্থির থাকবে আর হালকা বস্তুটি তার প্রাথমিক বেগে বিপরীত দিকে ছুটে যাবে, এই টাইপের কথাগুলা। আবার যদি এরকম হয় যে সংঘর্ষের পূর্বে দুইটা বস্তুরই বেগ সমান, মানে এই একটা বস্তু আর এই একটা বস্তু, বা দুইটা গাড়ি, এই একটা গাড়ি এই একটা বা গাড়ি, এই গাড়িও 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে আর এই গাড়িটাও 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তোদের মধ্যে তো কখনোই সংঘর্ষ হবে না। কারণ সংঘর্ষ হইতে হলে তো অবশ্যই তাদের হয়তো বা পিছনেরটা একটা ত্বরণ থাকতে হবে বা বেগ বাড়তে হবে আর কি। আচ্ছা, তারপর এই টাইপের আর কি কথাগুলো আছে, আমরা জাস্ট একটু চিন্তা করার চেষ্টা করব, তাহলেই পারা যাবে। তাহলে আমাদের নিউটনের মেকানিক্স আপাতত এই পর্যন্তই। এরপর ঘর্ষণ নিয়ে কিছু কথা আছে যেগুলো আমাদের অ্যাডমিশনের জন্য খুব বেশি একটা দরকার নেই, মেডিকেল অ্যাডমিশনের জন্য দরকার নেই, বাট ভার্সিটি অ্যাডমিশনের জন্য আমরা জাস্ট সূত্রগুলো আমরা জাস্ট একটু দেখে নিব, তাহলে মোটামুটি হবে। কিন্তু মেডিকেল অ্যাডমিশনের যতটুকু দরকার, এই যে কিছু লাইন দরকার, যেমন এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকে না, এর মান সর্বদা এক অপেক্ষা ছোট হয়, এই টাইপের যে কথাগুলো আছে সেই কথাগুলো আমরা জাস্ট একটু পড়ে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে এই যে কথাগুলো স্থিতি ঘর্ষণের সূত্রের ক্ষেত্রে, যে ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ একটা গাড়ি যদি এদিকে যায় বা আমি যদি এই অবজেক্টটাকে এইখানে টেনে নিয়ে যাই, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। আবার এটাকে টেনে যদি আমি নিচের দিকে নিয়ে যাই, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। তো তার মানে কি বোঝায়? ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে। এবং এখানে একটা কথা আছে যে স্থিতি ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নয়। তো স্থিতি ঘর্ষণ আর গতীয় ঘর্ষণ এদের দুজনের ক্ষেত্রে কিন্তু সেম,
যে তারা ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না, তারা নির্ভর করবে তলদেহের প্রকৃতির উপর। তলে যদি বেশি খাঁজ খাঁজ থাকে তাহলে ঘর্ষণ তত বেশি হবে, তলটা যদি মসৃণ হয় তাহলে ঘর্ষণ তত কম হবে। তো ক্ষেত্রফল এখানে ফ্যাক্টর না।